আমরা ডিফেন্স ফোর্স বলতে পুলিশ, আর্মি, নেভি এদেরকেই বেশি জানি, কিন্তু বড় দুর্ঘটনায় যাদের আমরা সবার প্রথমে পাই তারা হলো ফায়ার সার্ভিস। তবে এই ফায়ার সার্ভিসদের যেন এই সমাজে কোনো দামই নেই, তাদের নেই অন্যদের মতো সুযোগ সুবিধা, কিন্তু তারপরেও তারা নিজেদের প্রাণ ঝুঁকিতে রেখে নেমে পড়ে অন্যের জীবন বাঁচাতে। আজ এক্সপ্লেইন করতে যাচ্ছি অগ্নি নামের তেমনই একটা মুভি, যেখানে আপনি জানতে পারবেন এই ফায়ার ফাইটাররা আমাদের জন্য কতটা স্যাক্রিফাইসের শিকার হয়। সুতরাং চলুন শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, আমি সামিয়া আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন ফিল্ম ভ্যালি বিডি। গল্পের শুরুতেই আমরা মুম্বাইয়ের পারল ফায়ার স্টেশন দেখতে পাই, যেখানে সব ফায়ার ফাইটাররা নিজেদের কাজ করছিল। তবে সেদিন সন্ধ্যায় হঠাৎই তাদের ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। তাদেরকে জানানো হয় শহরের একটা বড় বিল্ডিংয়ে আগুন লেগে গেছে। ফায়ার সার্ভিস টিম তৎক্ষণাৎ তৈরি হয়ে যায় মানুষকে বাঁচানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের টিমের ডাইনামিক মেম্বার জাজ এবং তাদের চিফ মিতাল কিছুক্ষণ আগেই ডিউটি শেষ করে বেরিয়ে গিয়েছিল। তারা অনেকবার মিতালের সাথে যোগাযোগ করার চেষ্টাও করে, কিন্তু তার ফোনটা বন্ধ বলছিল। তাই পুরো টিম এক প্রকার বাধ্য হয়েই তাদের ছাড়াই স্পটের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে দেখা যায় মিতাল আর জাজ বাইকে করে গল্প করতে করতে যাচ্ছিল। এমন সময় পুলিশের চেকপোস্টে তাদের বাইকটা আটকানো হয়। সেখানে মিতাল জানায় সে পারল ফায়ার স্টেশনের চিফ, কিন্তু ট্রাফিক অফিসার তাকে পাত্তা দেয় না। আসলে বাংলাদেশ আর ইন্ডিয়ার মতো দেশগুলোতে ফায়ার ফাইটারদের বলতে গেলে কোনো সম্মানই দেওয়া হয় না, যে কারণে পুলিশ এবং অন্যান্য ডিপার্টমেন্টের লোকেরা তাদের উপর চড়াও হওয়ার সুযোগ পায়। ব্যাপারটা আমার কাছে পার্সোনালি বেশ খারাপ লাগে, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই নিজস্ব গুরুত্ব আছে। তাহলে কোনো একটাকে অনেক বেশি হাইলাইট করা আর আরেকটাকে নর্মালি ফেলে রাখার ব্যাপারটা আসলেই দুঃখজনক। যাই হোক, তো পুলিশ যখন তাদেরকে ছাড়ছিলই না, তখন জাজ এক প্রকার বাধ্য হয়েই বলে, আমাদের স্যারের শালা পুলিশের সুপার কপ সুমিত। তবে এই কথা শুনেও লোকটার কাছে কোনো ফায়দা হয় না। সে তাদেরকে দাঁড়া করিয়ে রেখে অন্য গাড়ি চেক করতে চলে যায়, কিন্তু মিতাল কেন যেন সুমিতের কথা শুনেই একটু রেগে যায়, আর তার রাগের আসল কারণটা আমরা সামনে জানতে পারবো। এরই মাঝে সে দেখতে পায় তাদের ইউনিটের গাড়িটা কোথাও যেন যাচ্ছে। এতেই তারা বুঝে যায় নিশ্চয়ই কোথাও আগুন লেগে গেছে। তাই তারা দুজন ট্রাফিকের পরোয়া না করেই ওই গাড়ির পেছনে ছুটতে শুরু করে। এভাবেই কিছুক্ষণের মধ্যেই তারা স্পটে পৌঁছে যায়। সেখানে আগুনের মাত্রা এতটাই বেশি ছিল যে কেউ ভেতরে যেতে সাহস পাচ্ছিল না। ভিতর থেকে শুধু ভেসে আসছে মানুষের আর্তনাদ। এদিকে মিতালের কাছে ইউনিফর্ম না থাকায় তার বেস্ট ফ্রেন্ড মহাদেব তাকে নিজের একটা এক্সট্রা ইউনিফর্ম দিয়ে দেয়, যদিও জুতোটা একটু ফাটা ছিল। তবুও মিতাল সেটা পরে তার টিমকে নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ে। ভেতরের অবস্থা খুবই খারাপ ছিল, তবুও তারা সাহসিকতার সাথে সবাইকে উদ্ধার করতে শুরু করে। এরই মাঝে হঠাৎ আগুনের নীল শিখা দেখে মিতাল থমকে যায়। সেখানে শুরু থেকেই লাল বর্ণের আগুন জ্বলছিল, যেটা বেশ স্বাভাবিক, কিন্তু লাল আগুনের মধ্যে হঠাৎ নীল শিখা দেখতে পাওয়াটা একেবারেই অস্বাভাবিক ছিল। এটা হতে পারে কোনো ষড়যন্ত্রের লক্ষণ। সেখানে নিশ্চয়ই এমন কিছু রাখা ছিল যার মাধ্যমে আগুন আরো বেড়েছে। তাছাড়া টেম্পারেচারও ছিল 1000 ডিগ্রিরও উপরে। সুতরাং এটা তখনই সম্ভব যখন কেউ একজন আগে থেকেই আগুন ছড়ানোর মতো কোনো জিনিস সেখানে রেখে দেয়। অতঃপর তারা খুবই সাহসিকতার সাথে নিজেদের সাধ্যমতো সবাইকে রেস্কিউ করে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সত্যি তাদের এই কাজগুলো প্রশংসনীয়। বাড়ি ফিরে মিতাল তার ছেলে অমিয়কে তার বাহাদুরির গল্প শোনাতে শুরু করে, কিন্তু অমিয় সেদিকে পাত্তা না দিয়ে তার বাবাকে বলে, তোমার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তুমি আগে গিয়ে গোসল করো। ছেলের মুখে কথাটা শুনে মিতাল বেশ কষ্ট পায়। তখন তার ওয়াইফ রুকমিনী গিয়ে তাকে শান্ত করে। এরপর তাকে জানায় তার ভাই সুমিত নতুন ফ্লাইট কেনার খুশিতে একটা পার্টি দিচ্ছে, আর সেখানে তাদের পুরো পরিবারকেও দাওয়াত দিয়েছে। রুকমিনী সেটা নিয়ে খুব খুশি ছিল, কারণ সুমিত অনেক কম বয়সেই অনেক কিছু অ্যাচিভ করেছে। তাদের লাইফস্টাইলও যথেষ্ট বিলাসবহুল, যেটা মিতাল তার পরিবারকে দিতে পারেনি। কিন্তু মিতালের সেইটা নিয়ে কোনোই আফসোস ছিল না, কারণ সে সব সময় সততার সাথে কাজ করত। আর একজন পুলিশ ইন্সপেক্টর কিভাবে বিলাসবহুল জীবনযাপন করতে পারে এবং তার টাকা কোথা থেকে আসে সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলা লাগবে না।
এদিকে পরদিন দুজন অচেনা লোক ট্রাফিক সিগন্যালে গিয়ে একজন মন্ত্রীকে গুলি করে মেরে ফেলে। সেখানে তাদের মধ্যে একজন লোক ফেরিওয়ালা সেজে গিয়েছিল। সৌভাগ্যবশত পুলিশ সেই লোকটাকে অ্যারেস্ট করে ফেলে। আর ওই কেসের দায়িত্ব পড়েছিল সুমিতের উপর। যেহেতু সে ডিপার্টমেন্টের সুপার কপ হিসেবে পরিচিত, তাই সব হাই প্রোফাইল কেসের ক্ষেত্রে তার কথাই সবার আগে মাথায় আসে। সুমিত প্রথমেই তার কাছে কিলারের নাম জানতে চায়, তবে সে না বললে এক মুহূর্ত দেরি না করে সে সেই ছেলেটিকে 30 ফুট উঁচু সিঁড়ি থেকে ঝুলিয়ে রেখে হুমকি দেয় যে সে যদি কিলারের নাম না বলে তাহলে তাকে এখান থেকে নিচে ফেলে দেওয়া হবে। আর স্বাভাবিকভাবেই ছেলেটা ভয় পেয়ে কিলারের নাম বলে দেয়। এদিকে সেদিন সন্ধ্যায় হঠাৎ ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম শুনেই মিতালরা বেরিয়ে যায় ফায়ার স্পটের উদ্দেশ্যে। তবে রাস্তায় হঠাৎ লোকেশন নিয়ে একটু কনফিউশন তৈরি হয়, তাই জাহাজ গুগল ম্যাপ ফলো করে অন্য রাস্তায় চলে যায়। এখন গুগল ম্যাপের কারণে মাঝে মধ্যেই যে আমাদের ঝামেলা পোহাতে হয় সেটা তো আমরা কম বেশি সবাই জানি। জাহাজের ক্ষেত্রেও এমনটাই হয়। মিতালরা আগেই সেখানে পৌঁছে গিয়ে কাজ শুরু করে দেয়। এখানেও ঠিক আগের মতোই অবস্থা ছিল। ভেতরে ঢোকার পর তারা সেই একই রকম নীল ফুলকি দেখতে পায়। তারা অনেক কষ্টে আটকে থাকা লোকগুলোকে রেস্কিউ করে। সব কাজ শেষ হওয়ার পর জাহাজ গিয়ে স্পটে পৌঁছায়। সেটা দেখে তাদের মধ্যে আপনি নামের একটা মেয়ে বলে, এত দ্রুত আসার কি দরকার ছিল? আগুন পুরোপুরি নেভার পর আসলে ঠিকঠাক হতো। এটা শুনে টিমের সবাই হেসে ওঠে। আসলে জজ আর আপনি দুজনকে ভালোবাসতো, আর সেটা টিমের সবাই জানতো। তাই তাদের খুনসুটিতে বাকিরাও মাঝে মধ্যে অংশ নিত। এরপর তারা সোজা চলে যায় আপনিদের স্কুলে। সেখানে বাচ্চাদের সাথে একটা সেশন হওয়ার কথা ছিল। সেই সেশনে মিত্তাল বাচ্চাদেরকে একটা লাইভ ডেমো দেখায় যে কিভাবে তারা আগুনের মধ্যে থেকে অজ্ঞান মানুষকে রেস্কিউ করে। সে একটা উঁচু বিল্ডিং থেকে একটা মানুষকে কাঁধে নিয়ে নিচে নামছিল। কাজটা মোটেও সহজ ছিল না। মিতালের খুবই কষ্ট হচ্ছিল, তবুও ছেলের কথা ভেবে সে এটা করছিল। সে ভেবেছিল তার সাহসিকতা দেখে অমিও তার প্রতি গর্ববোধ করবে। কিন্তু দুঃখের বিষয় তেমনটা হয় না, কারণ অমিও তার বাবার নয়, মামার ভক্ত ছিল। মামার গ্ল্যামার, নাম, যশ সবকিছুই তার ভালো লাগতো। তার কাছে তার মামা অর্থাৎ সুমিত ছিল সুপার হিরো। যাই হোক, মিত্তাল কাজটা কমপ্লিট করে নিচে নামার পর তার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। তাই সে ওই দিন বিকেলেই ডক্টরের কাছে যায়। ডক্টর তখন তাকে বলে শুধু কাজের কথা না ভেবে মাঝে মধ্যে নিজের কথাও ভাবা উচিত। আসলে প্রতিনিয়ত আগুন আর ধোঁয়ার ভেতরে কাজ করার কারণে মিতালের ফুসফুসে ইনফেকশন হয়ে গিয়েছিল, যে কারণে তার মাঝে মধ্যেই শ্বাস নিতে কষ্ট হতো। তবে এত কিছুর পরেও সে ডিউটি থেকে কখনো পিছু পা হয়নি। ডক্টর তাকে কিছু ওষুধ লিখে দেয় যাতে সে কিছুটা স্বাভাবিক হতে পারে। এদিকে আপনি চলে যায় রিসেন্টলি আগুন লাগা সেই স্পটে ইনভেস্টিগেশন করতে, কিন্তু বাইরে থেকে পুলিশগুলো তাকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। যদিও সে ইউনিফর্ম পরা ছিল, তবুও লোকগুলো এমন বিহেভ করছিল যেন তারা জানেই না সে কোন ডিপার্টমেন্ট থেকে এসেছে। তবে আপনি সেটা গায়ে বাঁধায় না, কারণ এমন পরিস্থিতিতে তাদের প্রতিনিয়তই পড়তে হয়। তাই সে কথা না বাড়িয়ে ভেতরে চলে যায়। অতঃপর চেক করতে গিয়ে সে দেখতে পায় সেখানে অনেকগুলো অগ্নি নির্বাপক গ্যাস সিলিন্ডার আছে, কিন্তু তার প্রত্যেকটাই খালি। তাছাড়া দেয়ালের টাইলসগুলো চেক করে দেখতে পায় যে সেগুলো আসল টাইলস ছিল না, সাধারণ কংক্রিটের উপর প্লাস্টিকের কভার লাগানো ছিল, যেটাতে আগুন ছড়ানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। এসব দেখে আপনি সেখানকার ম্যানেজারকে বকাঝকা করলে লোকটা বলে, এখানে তো আমার কোনো হাত নেই, আপনি দয়া করে মালিকের সাথে কথা বলুন। কিন্তু আপনি বুঝে যায় মালিকের সাথে কথা বলেও কোনো লাভ হবে না। তাই সে বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে। বাইরেই তার জন্য জাজ বাইক নিয়ে অপেক্ষা করছিল। অতঃপর তারা দুজন একসাথে অফিসে ফিরে মিতালকে সবকিছু জানায়। তাদের সবারই মনে হচ্ছিল এই আগুনগুলো কেউ ইচ্ছাকৃতভাবেই লাগাচ্ছে। তাই মিতালের কথা মতো আপনি চলে যায় বিএমসি অফিসে, যাতে তাদের রিপোর্টগুলো পুলিশের কাছে পৌঁছানো যায় আর পুলিশ সেই কালপ্রিটকে খুঁজে বের করতে পারে। কিন্তু সেখানে থাকা লোকটা তার কথায় পাত্তাই দেয় না। আসলে পাত্তা দিবেই বা কিভাবে? তার না আইন কানুনের জ্ঞান ছিল, আর না সে আগুনের ফর্মের ব্যাপারে কিছু জানতো। এমন লোকগুলোর কারণেই আমাদের দেশের ডিফেন্স সিস্টেমেরও এইরকমই দুরবস্থা। যাই হোক, আপনি বুঝে যায় এই লোকের সাথে কথা বলে কোনো লাভ নেই।
তাই সে হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসে। সেই রাতে জাজ আর সে বসে গল্প করছিল। আপনি সব সময় ভয় পেত যে বিয়ের পর তারা সবকিছু কিভাবে ম্যানেজ করবে, কারণ দুজনের কাজই ভীষণ রিস্কি। তবে তখন জাজ বলে, তুমি চিন্তা করো না, আমাদের কিচ্ছু হবে না। আমরা আমাদের বাচ্চাদের নিয়ে সুখে সংসার করব। ভালোবাসার মানুষের মুখে এমন কথা শুনে আপনি কিছুটা ভরসা খুঁজে পায়। এদিকে মিতাল তার পরিবার সহ চলে যায় তার শালার হাউস পার্টিতে। এত সুন্দর ফ্ল্যাট দেখে অমিও ভীষণ খুশি হয়। সেই পার্টিতে সুমিতের অনেক পুলিশ বন্ধুরা এসেছিল। তারা সুযোগ বুঝে মিতালের ফায়ার ফাইটার হওয়ার বিষয়টা নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। এতে স্বাভাবিকভাবেই মিতালের ইগো হার্ট হয়ে যায়, আর সেও তাদেরকে দুই কথা শুনিয়ে দিয়ে ফ্যামিলিকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে আসে। পার্টিতে এমন সিন ক্রিয়েট করাতে রুকমিনি তার ওপর রেগে গিয়েছিল। সে বলে, আমার ভাইয়ের সাকসেস দেখে তোমার কি হিংসে হয়? এটা শুনে মিতাল আরো কষ্ট পায়, কারণ সে খুব ভালো করেই জানতো তার শালাবাবু কিভাবে সাকসেস পেয়েছে। টাকা ইনকামের সুযোগ পেলেই লুফে নেয় সে, একটিবারও ন্যায় অন্যায় ভাবে না। তবে যাই হোক না কেন, ভাইয়ের ব্যাপারে কোনো বোনই তো খারাপ ভাবতে পারে না। তাই মিতাল নিজেই আবারও রুকমিনিকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। পরদিন সুমিত সেই মন্ত্রীর কিলারকে অ্যারেস্ট করতে সক্ষম হয়। তার কাছ থেকে জানা যায় এই কাজটা আসলে একজন বিজনেসম্যান করেছিল। সে আসলে পুড়ে যাওয়া বা ভেঙে যাওয়া বিল্ডিং কম দামে কিনে সেটাকে রিপেয়ার করে অ্যাপার্টমেন্ট বানাতো। আর এই কাজে মন্ত্রী ছিল তার পার্টনার। কিন্তু একটা সময় তাদের মত বিভেদ হওয়ার কারণে বিজনেসম্যান মন্ত্রীকে খুন করিয়েছে। কিলার এটাও জানায় যে সেই বিজনেসম্যান এখন দেশের বাইরে আছে, তবে কিছুদিনের মধ্যেই ফিরবে। তাই সুমিত সেই লোককে অপেক্ষা করতে শুরু করে। এদিকে মিতাল অফিসের ব্রেকে বাড়িতে এসে অমিয়র সাথে ভিডিও গেম খেলছিল। তখনই হঠাৎ রুকমিনি হন্তদন্ত হয়ে মিতালকে এসে বলে, আমাকে অমিয়র স্কুল থেকে ডেকে পাঠিয়েছিল। এরপর সে মিতালকে দুটো খালি বুলেট দেখায়। অমিয় ওই বুলেটগুলো দেখিয়ে ক্লাসের বাচ্চাদেরকে ইনকাউন্টার করার ভয় দেখায়। সেটা শুনেই মিতাল বুঝে যায় অমিয়কে বুলেটগুলো সুমিতি দিয়েছে। তাই সে রাগের মাথায় সুমিতের অফিসে গিয়ে তাকে ওয়ার্নিং দিয়ে দেয় যে সে যেন মিতালের ফ্যামিলি থেকে দূরে থাকে। সুমিত তখন কিছুই বুঝে উঠতে পারছিল না মিতাল এমন রিয়েক্ট কেন করছে। তখন মিতাল তাকে ওই বুলেটগুলো দেখায়। সুমিত তখন তাকে বোঝানোর চেষ্টা করে সে অমিয়কে বুলেটগুলো খেলতে দিয়েছিল। সেটা শুনে মিতাল আরো বেশি রেগে যায়, কারণ এতটুকু বাচ্চার হাতে যে বুলেট দেওয়া উচিত না, এইটুকু কমন সেন্স সুমিতের থাকা উচিত। তাই সে সুমিতকে সুস্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে যেন তার ছেলে আর তার পরিবার থেকে দূরে থাকে। তবে এমন সময় হঠাৎ এক হাবিলদার এসে জানায় শহরের একটা বড় কোচিং সেন্টারে আগুন লেগে গেছে। সেটা শুনেই মিতাল এক মুহূর্ত দেরি না করে সবকিছু ফেলে ফায়ার স্পটের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু সেখানে যাওয়ার পর বাধে বিপত্তি। কোচিং সেন্টারের সামনের রাস্তাটা এতটাই সরু ছিল যে সেখানে গাড়ি ঢোকানো সম্ভব হচ্ছিল না। এদিকে আগুন এত বেশি বেড়ে গেছে যে কোচিং এর বাচ্চারা বাধ্য হয়েই উপর থেকে ঝাঁপিয়ে পড়তে শুরু করে। তাদের মধ্যেই অনেকেই গুরুতরভাবে আহত হয়, আবার অনেকে তো স্পটেই মারা যায়। এসব দেখে মিতাল সহ্য করতে পারছিল না। কন্ট্রাক্টররা বিল্ডিং আর রাস্তা বানানোর নামে নিজেদের ব্যাংক ব্যালেন্স ভারী করে এবং নামমাত্র টাকা দিয়ে দায় সারার কাজ করে রাখবে। আর এইসবের কারণে ভোগান্তি পোহাতে হবে ফায়ার সার্ভিসের লোকেদের। যাই হোক, সে দ্রুত একটা মই নিয়ে খুবই সাবধানে উপরে উঠে যায় বাচ্চাদেরকে উদ্ধার করার জন্য। আপনি তখন বাকিদেরকে নিয়ে সেফটি নেট ধরে দাঁড়িয়ে থাকে। এভাবে তারা বেশ কয়েকজনকে উদ্ধার করে, কিন্তু পরিস্থিতির কারণে সবাইকে উদ্ধার করা সম্ভব হয় না। এসবের মাঝেই দুর্ভাগ্যবশত এক ফায়ার ফাইটার খুবই গুরুতরভাবে আহত হয়ে যায়। তার শরীরের অর্ধেক আগুনে পুরোপুরি ঝলসে গিয়েছিল। মিত্তালরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু অবস্থা ততক্ষণে খারাপ হয়ে গিয়েছিল। তার ওয়াইফ যখন তার বাচ্চাটাকে নিয়ে লোকটার সামনে আসে, তখন অবুঝ বাচ্চাটা বাবার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। এসব দেখে মিতাল অনেক আপসেট হয়ে পড়ে। সে তার টিমকে বলে, এইগুলো দেখে রাখো, আমাদের সবার জীবনেই এইরকম একটা দিন আসবে। আমরা নিজেদের জীবনের পরোয়া না করেই মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করি,
কিন্তু যেদিন আমাদের কোনো বিপদ হবে সেদিন দেখার মতো কেউ থাকবে না। মনে অনেক আক্ষেপ আর অভিমান নিয়ে কথাগুলো বলছিল সে, আর তার কথাগুলো আসলেও সত্যি। সাহসিকতার জন্য পুলিশ, আর্মি, নেভির লোকেরা মেডেল পায়, কিন্তু ফায়ার ফাইটারদের কথা কেউ ভাবে না। মানুষ তো অনেক সময় এটাও ভুলে যায় যে ফায়ার সার্ভিস নামেও কোনো ডিপার্টমেন্ট আছে, কিন্তু যখনই কোথাও কোনো বড় ধরনের বিপদ আসে তখনই ফায়ার সার্ভিসের লোকেরাই সেখানে সবার আগে পৌঁছয়। তবে এত কিছুর পরেও তাদের কোনো সম্মান নেই কোনো পরিচয়। মহাদেবও তখন তার কথায় সায় দেয়। পরদিন আভনি রিসেন্টলি আগুন লাগা জায়গাগুলো থেকে বিভিন্ন এভিডেন্স কালেক্ট করে আনে। সেগুলো চেক করতে গিয়ে সে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। প্রত্যেকটা জায়গাতেই সুতি বাঁধা টিনের কৌটা পাওয়া গেছে। আভনি সেটা ভালোভাবে চেক করলে বুঝতে পারে যে এইগুলোর মধ্যেই আগুনটা লাগানো হয়েছিল। বাচ্চারা যে অ্যাটম বোমা ফাটাতো, অপরাধী মূলত ওই ফর্মুলাটাই কাজে লাগিয়েছে। সে ওই টিনের কৌটাগুলোর মধ্যে দহ পদার্থ ঢুকিয়ে দিয়েছিল আর অ্যাটম বোমার মতোই লম্বা সুতো ব্যবহার করেছিল, যাতে সুতোর আগুন কৌটার ভিতরে পৌঁছানোর আগেই লোকটা ঘটনাস্থল থেকে পালাতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ওই কৌটার মধ্যে এমন কোন পদার্থ রাখা হয়েছিল? যদি সেটা বারুদ হয় তাহলে আগুন নেভানোর পরেও তা আইডেন্টিফাই করা যাবে। তাই মিতাল আভনিকে ওই স্পটগুলো আরো ভালোভাবে খুঁজে দেখতে বলে। এরপর সে ডেপুটি সিএএম এর সাথে দেখা করতে চলে যায়। তাদের মিটিং আগে থেকেই ফিক্স করা ছিল, সেখানে সুমিতও এসেছিল। মিত্তাল মন্ত্রীকে জানায় তারা এই ফায়ার অ্যাক্সিডেন্টের ব্যাপারে সম্পূর্ণ রিপোর্ট পুলিশকে দিয়েছে, কিন্তু পুলিশ কোনো গুরুত্ব দেয়নি। মিত্তাল তাদেরকে বোঝানোর চেষ্টা করে এই আগুনগুলো কেউ ইচ্ছাকৃতভাবে লাগাচ্ছে, কিন্তু সুমিত তার কথায় বিশ্বাস করে না। আর মন্ত্রীর তো এই ব্যাপারে কোনো আইডিয়াই নেই। তাই সে সুমিতের পক্ষ টেনে বলে, আগুন কিভাবে লাগলো না লাগলো সেটা কিভাবে নেভাতে হবে এই সব তোমাদের কাজ। সুমিতের কাজ তো কেস সলভ করা। সেটা শুনে মিত্তাল বিরক্ত হয়ে যায়, কারণ সমস্যার উৎসই যদি জানা না থাকে তাহলে সমাধান কিভাবে হবে। এরই মাঝে আভনি এসে মিত্তালকে ইশারা করে জানায় সে কোনো ক্লু পায়নি। শেষমেশ মন্ত্রী সুমিত আর মিত্তালকে একসাথে কাজ করতে বলে, যাতে দ্রুত এই কেসটা সলভ করা যায়। সেখান থেকে ফেরার পর মিত্তাল দেখে অফিসের এসি ডাস্ট পরিষ্কার করা হচ্ছে। এ ব্যাপারে তার এক টিম মেম্বার জিজ্ঞাসা করলে লোকটা বলে এসি ডাস্টের ভেতর অনেক তার জমা হয়ে গিয়েছিল, যদি এখন পরিষ্কার না করতাম তাহলে ব্লাস্ট হয়ে যেত। কথাটা শুনেই মিতালের টনক নড়ে। সে গিয়ে এসি ডাস্টের ভেতর থাকা ওই ময়লাগুলো চেক করলেই বুঝতে পারে নিশ্চয়ই এইগুলোর মাধ্যমেই ওই বোমগুলো তৈরি করা হয়েছে। আর যেহেতু এগুলো কংক্রিটের সাথে মিশে যায় তাই কোনো ক্লুও পাওয়া যায়নি। তখন সে এক্সপেরিমেন্ট করার জন্য ওই তারগুলো কালেক্ট করে সেটার ভিতরে কিছু কেমিক্যাল মিক্স করে একটা বোমার মতো তৈরি করে ফেলে। এরপর সেটা ফাঁকা রুমের ভেতরে রেখে সুতায় আগুন ধরিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে। এদিকে আভনি সেগুলো ভিডিও করছিল, যাতে সেটা প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। কিছুক্ষণের মধ্যেই খুব জোরে বোমাটা ব্লাস্ট হয়ে যায়। তখন যা চেক করে দেখে টেম্পারেচার 4000 ডিগ্রি পর্যন্ত উঠে গেছে। তখনই তারা শিওর হয়ে যায় তাদের ধারণাই ঠিক। মিত্তাল তখন আভনিকে এই এক্সপেরিমেন্টের উপরে ডিটেলস রিপোর্ট বানাতে বলে। অতঃপর সেদিন সন্ধ্যায় সুমিতের ফ্যামিলি মিতালের ফ্যামিলিকে একটা রেস্টুরেন্টে ইনভাইট করে, যাতে সুমিত সামনাসামনি অমিয়র ব্যাপারটা নিয়ে ক্ষমা চাইতে পারে। কিন্তু পরবর্তীতেই জানা যায় সুমিতের ওয়াইফ তাকে জোর করে সেখানে নিয়ে গিয়েছিল মিতালকে সরি বলার জন্য। তাকে অনেক রিকোয়েস্ট করার পর সে একটা টিস্যুর কোনায় ছোট্ট করে সরি লিখে মিতালকে দেয়। তাদের দুজনকে দেখেই বোঝা যাচ্ছিল শালা দুলাভাইয়ের মধ্যে সম্পর্কটা কত ভালো। একজন দা তো আরেকজন কুড়াল। তো সবকিছু ভুলে মিতাল আভনির বানানো রিপোর্টটা সুমিতকে দিয়ে সেটা ভালোভাবে চেক করতে বলে। এরপর সুমিতের ওয়াইফ সবাইকে জানায় যে সুমিত সাহসিকতার জন্য অ্যাওয়ার্ড পেতে চলেছে, আর সেই অনুষ্ঠানে সে সবাইকে ইনভাইট করে। পরদিন সেই বিজনেসম্যান ইন্ডিয়ায় ফিরে আসে, আর সাথে সাথেই সুমিত গিয়ে তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। লোকটাকে একটু হুমকি দিতেই সে সবকিছু স্বীকার করে নেয়। সে জানায় সে খুবই কম টাকার বিনিময়ে ওই পুড়ে যাওয়া বিল্ডিংগুলো কিনত।
এটা শুনেই সুমিত তখন ধরে নেয় লোকটা নিশ্চয়ই আগে থেকেই বিল্ডিংগুলোকে টার্গেট করে আর নিজের লোকেদের দিয়ে সেগুলোতে আগুন লাগিয়ে দেয়। তারপর কম দামে সেগুলোকে কিনে নেয়। সে বিজনেসম্যানকে আর কিছুই বলার সুযোগ দেয় না, তার নামে কেস ফাইল করে দেয়। কিন্তু মিত্তাল যখন সেটা জানতে পারে সে ভীষণ রেগে যায়। এরই মাঝে আবারও তাকে আর সুমিতকে মন্ত্রীর অফিসে ডেকে পাঠানো হয়। সেখানে মিত্তাল জানায় এই কাজটা ওই বিজনেসম্যানের হতেই পারে না, এটা এমন কেউ করেছে যার আগুনের ব্যাপারে ভালো জ্ঞান আছে। তখন সুমিত বলে ওঠে নিশ্চয়ই ওই বিজনেসম্যান কোনো এক্সপার্টকে দিয়ে কাজ করিয়েছে, সমস্যা নেই, তাকেও আমি খুব শীঘ্রই ধরে ফেলবো। তখন মন্ত্রী আর মিতালের কথায় গুরুত্ব দেয় না, উল্টো সুমিতের প্রশংসা করা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। মিতাল তখন হতাশ হয়ে বেরিয়ে আসে। এরপর যখন তারা সবাই অফিসে বসে আড্ডা দিচ্ছিল তখনই তাদের একজন টিম মেম্বারের একটা ফাইল আভনির হাতে পড়ে। লোকটা ওই ফাইলে ফায়ার সার্ভিস নিয়ে ছাপানো সব নিউজ কালেক্ট করে। এটা একটা তার হবি। আভনি সেই ফাইলটা মনোযোগ দিয়ে দেখতে থাকে। পরদিন তার জন্মদিন ছিল। সেই পার্টিতে মিতাল সহ তার বাকি টিম মেম্বাররাও গিয়েছিল। সবাই সেখানে অনেক এনজয় করছিল। কিন্তু এরই মাঝে হঠাৎ ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে আর সকলেই পার্টি ফেলে রেখে চলে যায় ফায়ার স্পটে। প্রত্যেকবারের মতো এবারও আগুনের মাত্রা অনেক বেশি ছিল। সবাই রেডি হয়ে ভেতরে চলে যায়, কিন্তু ভেতরে যাওয়ার পর ধোঁয়ার কারণে হঠাৎ মিতালের শরীর এতটাই খারাপ হয়ে পড়ে যে একটা সময় সে অজ্ঞান হয়ে যায়। এদিকে ফায়ার সার্ভিসের ইউনিফর্ম পরা একটা অদ্ভুত লোককে চোখে পড়ে জাজের। লোকটার মুখে মাস্ক পরা ছিল, যেটা সাধারণত ফায়ার ফাইটাররা পরতো না। তাই জাজের একটু সন্দেহ লাগে। সে তখন লোকটাকে পিছন থেকে ডাক দেয়, তবে তখন সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। জাজ তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ভেতরের পরিস্থিতি খারাপ থাকার কারণে সে বেশি সুবিধা করে উঠতে পারে না। অন্যদিকে বাকি টিম মেম্বাররা মিতালকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। তারা তাকে ধরাধরি করে বাইরে নিয়ে আসে। ততক্ষণে সেই অদ্ভুত লোকটা বাহিরে বেরিয়ে এসে তার মাস্ক খুলে ফেলে। তখন দেখা যায় সে আর কেউ নয়, মহাদেব ছিল। অর্থাৎ মহাদেবী কি ওই আগুনগুলো লাগিয়ে বেড়াচ্ছিল? কিন্তু কেন? এই রহস্যের উত্তর জানার জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। তো মিতালকে তো সবাই মিলে উদ্ধার করে বাহিরে বের করে আনে, কিন্তু জাজের কথা কারো খেয়ালই ছিল না। এরই মাঝে হঠাৎ জাজ জ্বলন্ত অবস্থায় বাহিরে বেরিয়ে আসে। তার সারা গায়ে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল। সেটা দেখে সবাই ভীষণ ঘাবড়ে যায়। তারা দৌড়ে গিয়ে আগুনটা নেভায়। এরপর আপনি দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে উঠিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত পৌঁছানোর আগেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এতে আভনি ভীষণ ভেঙে পড়ে। তার সকল স্বপ্ন যেন এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। খবরটা শুনে মিতাল নিজেও ভীষণ ভেঙে পড়ে, কারণ জাজের সাথে তার সবথেকে ভালো বন্ধুত্ব ছিল। পরদিন জাজের সংস্কার অনুষ্ঠানে সুমিত উপস্থিত ছিল। মিতাল তখন তাকে বলে, একটা কাজ করো, ওই বিজনেসম্যানকে জেল থেকে বের করে এই অ্যাক্সিডেন্টের দোষটাও আমার ঘাড়ে চাপিয়ে দাও। সুমিত তখন আর কথা বলে না, কারণ সে তার নিজের ভুল বুঝতে পেরেছিল। এদিকে মিতাল জাজের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করছিল, কারণ সেদিন জাজের ব্যাকআপের দায়িত্ব ছিল তার, কিন্তু সে অজ্ঞান হয়ে পড়েছিল। তখন মহাদেব গিয়ে তাকে সামলায় আর বলে, জাজকে তুমি খুন করনি, আমি করেছি, আমাদের সিস্টেম করেছে। তবে এই দিনটা আমাদের জীবনে সবারই আসবে। আমরা প্রত্যেকেই একে একে মারা যাব, কিন্তু কারোই কিছু যায় আসবে না। অতঃপর সেই দিন অফিসে ফেরার পর আভনি আর মিতাল গতকালের ফায়ার স্পটের ছবিগুলো চেক করছিল। তখন একটা জুতোর ছাপ দেখে মিতালের মনে সন্দেহ জাগে, কারণ জুতোটা মহাদেবের ছিল। সে আভনিকে চেক করে দেখতে বলে গতকাল ওই স্পটে মহাদেবের ডিউটি ছিল কিনা। এরই মাঝে মিতালকে তার বস এসে ডেকে নিয়ে যায়। আসলে তার মেডিকেলের রিপোর্টের মাধ্যমে বস জেনে গিয়েছিল যে মিতাল অসুস্থ। তাই হায়ার অথরিটি থেকে তাকে ওয়ার্নিং দেওয়া হয়, যদি সে 3 মাসের মধ্যে নিজেকে সুস্থ প্রমাণ করতে না পারে তাহলে তাকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হবে। মিতাল যেন বিষয়টা কোনোভাবেই মানতে পারে না।
এতগুলো বছর সততার সাথে কাজ করে যাওয়ার এই প্রতিদান পেতে হবে তাকে, এটা ভেবেই তার মন ভেঙে যায়। সেই রাতে মহাদেব আর সে এই বিষয়ে আলোচনা করছিল। তখন কথায় কথায় মহাদেব বলে, আমাদের সিস্টেমটাই এমন, যাকে দরকার পড়বে না তাকে ছুঁড়ে ফেলে দেবে, একটাবারও তার দিকে ফিরেও তাকাবে না। তখন জানা যায় মহাদেবের বাবাও একজন ফায়ার ফাইটার ছিলেন, এবং শুধু বাবাই নয়, তার পরিবারের অনেকেই ফায়ার ফাইটার ছিল। তবে আফসোস, তাদের সবাইকেই ডিউটিরত অবস্থাতেই জীবন দিতে হয়েছে। কিন্তু চরম আফসোসের ব্যাপার, তাদের এই বলিদানের প্রাপ্য সম্মান তারা পায়নি। অতঃপর সেখান থেকে বাড়ি ফিরে মহাদেব তার পরিবারের সামনে আরতি করতে শুরু করে। এরপর সে তার বাবার ছবির দিকে তাকিয়ে বলে, আমাকে আশীর্বাদ করো, আমি আজ অনেক বড় একটা কাজ করতে যাচ্ছি। আমি সবাইকে ফায়ার ফাইটারদের মূল্য হাড়ে হাড়ে বোঝাবো। আসলে ফায়ার ফাইটারদের সাথে প্রতিনিয়ত যেই অন্যায়গুলো করা হচ্ছে, সেগুলো মহাদেব আর মেনে নিতে পারেনি। বেচারা নিজের পুরো পরিবারকে হারিয়েছে, কিন্তু তাতেও কারো কোনো রিয়েলাইজেশন ছিল না। এই কারণেই মূলত সে এতটা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। সে ভেবেছিল একের পর এক আগুন লাগার কারণে হয়তো মানুষ ফায়ার ফাইটারদের গুরুত্ব বুঝবে, কিন্তু তেমনটা হয়নি। তাই এবার সে আরো বড় কিছু প্ল্যান করেছিল। পরদিন আভনি নিউজ পেপার চেক করতে গিয়ে ফায়ার ফাইটারদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পায়। সে পেপারটা নিয়ে তার সেই কলিগকে দেয়, যে কিনা সব নিউজ জমা করত। লোকটা ওই বিজ্ঞপ্তি দেখে বলে, গত 6 মাসে এরকম 3-4টা বিজ্ঞপ্তি দেখা গেছে, কিন্তু সবগুলোই নকল। সেটা শুনে আভনির মনে কিছুটা খটকা লাগে। তাই সে ওই পেপার কাটিং এর ফাইলটা চেক করলে দেখে, যেদিন যেদিন শহরে আগুন লেগেছে সেই দিনই পেপারে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সে বুঝে যায় আজও যেহেতু বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, তার মানে আজও কোথাও আগুন লাগতে চলেছে। সে দ্রুত গিয়ে বিষয়টা মিতালকে জানায়, কিন্তু প্রশ্ন হচ্ছে আগুনটা লাগবে কোথায়। এরই মাঝে আভনি মিতালকে জানায় সেদিনকার ফায়ার স্পটে মহাদেবের ডিউটি ছিল না। সেটা শুনেই মিতালের সন্দেহ আরো জোরালো হয়ে যায়। মহাদেবের ডিউটি না থাকলে তার জুতোর ছাপ সেখানে কিভাবে গেল? সে দ্রুত মহাদেবের ইউনিটে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। তখন একজন লোক জানায় সে অ্যাওয়ার্ড ফাংশনে গিয়েছে। মূলত সেই দিনই সুমিতের অ্যাওয়ার্ড ফাংশন ছিল, আর সেখানে মিতালের পুরো পরিবারও গিয়েছিল। মিতাল তখন 2-2 4 করলেই তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে বুঝে যায় আসলে এই সব কিছুর পিছনেই মহাদেবের হাত রয়েছে। তাই সে তৎক্ষণাৎ রওনা হয় অ্যাওয়ার্ড ফাংশনের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে সে মহাদেবকে অনেকবার ফোন করে, কিন্তু সে ফোন রিসিভ করে না। তখন মিতাল বাধ্য হয়ে সুমিতকে ফোন করে, কিন্তু সুমিত যেহেতু স্টেজে ছিল তাই সেও ফোনটা রিসিভ করতে পারে না। এরই মাঝে অমিও গ্যালারি থেকে উঠে ওয়াশরুমের দিকে যেতে শুরু করে, আর তখনই মহাদেবের সাথে তার দেখা হয়। অমিও তখন কৌতূহলবশত মহাদেবকে ফলো করতে শুরু করে। সেটা বুঝতে পেরে মহাদেব তাকে নিয়ে একটা বন্ধ ঘরের ভিতরে আটকে দেয়, আর তার হাত এবং পা বেঁধে ফেলে। এমন সময় মিতাল আবারও তাকে কল করলে এবার সে কলটা রিসিভ করে। তখন মিতাল তাকে অনুরোধ করে বলে, তুমি প্লিজ এতগুলো নিরীহ মানুষের ক্ষতি করো না। কিন্তু মহাদেব তার কথায় পাত্তা দেয় না। সে বলে, আমার পরিবারও তো নিরীহ ছিল, তাহলে কেন তাদেরকে মরতে হলো? কিন্তু তুমি চিন্তা করো না, যখন সরকারের সবচেয়ে ফেভারিট পুলিশ ডিপার্টমেন্টের উপরেই অ্যাটাক করা হবে, তখন সবাই আমাদের গুরুত্ব বুঝতে পারবে। মিতাল তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মহাদেব তার কোনো কথাই শুনতে চায় না। উল্টো বলে, তোমার যদি এতই মানুষ বাঁচানোর শখ থাকে তাহলে তোমার ছেলেকে বাঁচাও। আসলে মহাদেব অমিয়কেও পছন্দ করত না, কারণ সে তার বাবাকে নয় মামাকে বেশি ভালোবাসত। কিন্তু মহাদেবের কাছে সব সময় মিতালি ছিল সুপারহিরো। সে অমিয়কে আটকে রেখে বাইরে বেরিয়ে এসে একটা জায়গায় আগুন ধরিয়ে দেয়, আর দেখতে দেখতেই সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বিল্ডিংয়ে। সেটা দেখে সুমিত্রা দ্রুত গ্যালারি খালি করে বাহিরে বেরিয়ে আসে, কিন্তু অমিয় তখনও ভিতরে আটকা পড়েছিল। তাই সুমিত এক মুহূর্ত দেরি না করে ভিতরে চলে যায় তার ভাগ্নেকে খোঁজার জন্য। আর তখনই তার দেখা হয় মহাদেবের সাথে।
মহাদেব তখন নিজের গায়ে ঘি মাখছিল যাতে ওই আগুনে পুড়ে নিজেও শহীদ হয়ে যেতে পারে। ততক্ষণে মিতালও সেখানে পৌঁছে অমিয়কে খোঁজার জন্য ভিতরে চলে যায়। এরই মাঝে অমিয় খুবই কষ্টে তার হাত এবং মুখের বাঁধন খুলে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। কিছুক্ষণের মধ্যেই মিতাল তাকে দেখতে পায় এবং সাবধানতার সাথে ফাইনালি বাহিরে বের করে আনে। এরপর সে সুমিতকে বাঁচাতে আবারও ভিতরে চলে যায়। সুমিত তখন মহাদেবের দিকে গান পয়েন্ট করে দাঁড়িয়েছিল। সেটা দেখে মিতাল তাকে গুলি চালাতে নিষেধ করে আর মহাদেবকে এসব জেদ না করার অনুরোধ করতে থাকে, কিন্তু মহাদেব তার কথা কানেই লাগায় না। সে তার হাতে থাকা বোমাটায় আগুন ধরিয়ে দেয়। সেটা দেখে মিতাল সুমিতকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে এমন সময় হঠাৎ ফ্লোর ভেঙে যাওয়ার কারণে তারা দুজনেই নিচে পড়ে যেতে থাকে। তবে মিতাল তখন সুমিতকে ধরে ফেলে। এতক্ষণে সুমিতের টিম এসে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে। তাদের দুজনকে সুস্থ দেখে সবাই ভীষণ খুশি হয়, কারণ এই অগ্নিকাণ্ডে মহাদেব বাদে আর কারো কোনো ক্ষতি হয়নি। মিডিয়ার লোকেরা তখন মন্ত্রীকে ঘিরে ধরে ইন্টারভিউ নেওয়ার জন্য। মন্ত্রী তখন বলে আগে গিয়ে সুমিতের ইন্টারভিউ নাও, যা করেছে সেই করেছে। তখন সুমিত বলে না, আজকে আমি কিছু করিনি, সবকিছু মিতাল করেছে। এই বলে সে মিতালকে সেলুট জানায় আর তাকে দেখে বাকিরাও মিতালকে সেলুট করে। সবাই হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানায়। তখন অমিয় ফাইনালি বুঝতে পারে তার বাবাই ছিল আসল সুপারহিরো। আর এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়েই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এই গল্পটা নিয়ে আর বেশি কিছু বলছি না, শুধু এইটুকুই, মানুষের চিন্তাধারা যেন একটু হলেও পাল্টায়। সত্যি বলতে এই মুভিটা দেখার পর ফায়ার ফাইটারদের সম্মানের ব্যাপারে আমাকে আরও একবার ভাবিয়েছে। সুতরাং এক্সপ্লেইনটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আশা করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।